নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আর বিদ্যায়তনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলে বেসিক স্ট্রাকচারটা বলা হয়েছে? আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পড়া পড়ছি, কিন্তু জেনে রাখো ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোথাও বেসিক স্ট্রাকচারের কথা কিন্তু বলা হয়নি। এই চ্যাপ্টারটা তাহলে আমাদের পড়তে হবে কেন? দেখো, আমাদের যে জুডিশিয়ারি রিভিউ এবং একটা যে ইতিহাস আছে, তার সংগ্রাম হয়েছিল, সেইটার ফলে আজকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশনের উপর বলতে পারো পার্লামেন্টের বিভিন্ন ক্ষমতার উপর জুডিশিয়ারি যে রিভিউ করার ক্ষমতাটা পেয়েছে, ক্ষমতাটা দেখাতে পারে, এইটা কিন্তু এসেছে এই বেসিক স্ট্রাকচার থেকে। তাহলে আমাদের যদি কনস্টিটিউশনের মূল কাঠামোটাকে এখন বুঝতে হয়, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই পড়তে হবে। এবং বইয়েও শুধুমাত্র 2টো পাতা দিয়ে কমপ্লিট করেছে, কারণ এইটা ম্যাক্সিমাম হিস্ট্রি বেসিস চ্যাপ্টার। সুতরাং হিস্ট্রি খুব বড় করে বইয়ে বলবে না, কিন্তু আমাদের কিছু কিন্তু জানা প্রয়োজন যাতে আমরা পরিস্থিতিটা বুঝতে পারি। তো চলো আজকে এই চ্যাপ্টারটা আমরা শুরু করি। তবে শুরু করার আগে প্রতিদিন যা বলি আবার বলছি, তোমাদের মধ্যে যারা নতুন, যারা প্রথম এই ভিডিও দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে WBCS প্রিলিমস, মেন্স তথা ইউপিএসসিকে ফলো করে স্যার লক্ষ্মীকান্তের যে বইটা রয়েছে সেটাকে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করছি। এর আগে অলরেডি আমরা প্রায় 10টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। তোমরা যদি কোর প্রিপারেশান নিতে চাও এবং মানে সলিডভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে তৈরি করতে চাও, তাহলে প্রথম থেকে প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখবা। স্কিপ করে কিন্তু দেখবা না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কি করে দেখতে হবে, সেটাও তোমরা দেখতে পাবা। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে কিন্তু প্রথম থেকে প্রত্যেকটা ভিডিও দেখো। তো চলো এখন আমাদের আজকের পড়া শুরু করি। বেসিক স্ট্রাকচার সম্পর্কে আমাদের জানতে বা বুঝতে গেলে আমাদের প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে আর্টিকেল 368। আর্টিকেল 368 কিসের আর্টিকেল? আমরা আগের দিনই আলোচনা করেছি, আগের ভিডিওতে। অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের আর্টিকেল। এইখানটাতে মানে এই জায়গাটায় অ্যামেন্ডমেন্ট থেকেই কিন্তু এই বেসিক স্ট্রাকচারের গল্পটার শুরু। আমি একটা গল্প বলবো, কারণ ইতিহাসের মতো এটা একদম ইতিহাস, বিভিন্ন কেস তোমাদের স্টেপ বাই স্টেপ আসবে, তোমরা বুঝে যাবে এটা কি করে আসলো, যেটা বইয়েও রয়েছে খুব ছোট করে। তাহলে প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা দেখতে হবে আর্টিকেল 368-এ কী বলা হয়েছে। আর্টিকেল 368-এ বলা হয়েছে পার্লামেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে যে কোনো এনি অফ দ্য আর্টিকেল পার্লামেন্ট ক্যান চেঞ্জ, রিমুভ অর চেঞ্জ, রিমুভ, যে কোনো আর্টিকেলকে কিন্তু এটা পার্লামেন্ট করতে পারবে। তাহলে কথা হচ্ছে যে সব কিছুই পার্লামেন্ট যখন পারবে, তাহলে আমাদের আর্টিকেল 13-এ বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটসকে চেঞ্জ করা যাবে না। কোনো বিলের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে কোথাও যেন একটা কনফ্লিক্ট কিন্তু লেগে যাচ্ছে। আর্টিকেল 368 বলছে তুমি যা কিছু চেঞ্জ করতে পারবে, আর আর্টিকেল 13 বলছে পার্ট 3-কে মানে ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু চেঞ্জ করা যাবে না। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার ফান্ডামেন্টাল রাইটসের প্রথম ভিডিওটা গিয়ে কিন্তু অবশ্যই দেখো, ওখানে আর্টিকেল 13 আমরা খুব ভালোভাবে আলোচনা করেছি। তাহলে কোথাও যেন একটা ক্ল্যাশ লেগে গেল, ঠিক আছে? কিন্তু এই ক্ল্যাশটা সামনে আসলো কখন, লোকের কাছে আসলো কখন? দেখো, তুমি সাধারণ পাবলিক যে কোনো সময় কনস্টিটিউশন খুলে পড়তে বসে যাই না, তার বিশ্লেষণ করতে বসি না। তাহলে কখন লাগলো? লাগলো হচ্ছে যখন ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো। কখন? যখন ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এইটাও কিন্তু আমি বলেছি তোমাদের, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কেন হয়েছিল সে সম্পর্কে কিন্তু আমার সে সম্পর্কে অনেকটা আমি বিশ্লেষণ করেছিলাম। তো
তো যাই হোক, তোমরা যদি দেখে থাকো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে রিজার্ভেশন সম্পর্কিত ব্যাপারগুলো রয়েছে। তো যাই হোক, তখন যখন একটা ক্ল্যাশ লাগলো, তখন জওহরলাল নেহরু গভর্নমেন্ট ছিল, জওহরলাল নেহরু, তারা কি করলেন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করলো ফার্স্ট, এবং সেখানে আর্টিকেল 31-এ, অর্থাৎ আমাদের যেটা এখন নেই, প্রপার্টির যে অধিকারটা ছিল, সেখানে কিন্তু কিছু চেঞ্জ হলো। ঠিক আছে, শুধু একটা একটাই চেঞ্জ হয়নি, অনেকগুলো চেঞ্জ হয়েছিল, তার মধ্যে আর্টিকেল 31-এ এই জায়গাটায় কিন্তু চেঞ্জ হলো। এবার দেখা যাচ্ছে আর্টিকেল 31 কার অন্তর্গত, ফান্ডামেন্টাল রাইটসের পার্ট 3-র অন্তর্গত। আর পার্ট 3-র আর্টিকেল 13-এই বলা হয়েছে যে এইগুলো চেঞ্জ করা যাবে না। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? ব্যাস চলে আসলো কেস শঙ্করী প্রসাদ অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 1951। 1951 সালে শঙ্করী প্রসাদ ইউনিয়ন অফ ইন্ডিয়ার এগেনস্টে কেস করলেন যে তাহলে কনস্টিটিউশন আমাদের যেটা বলছে সেটাই নিজেরা মানছি না, এটা কি করে হয়? আপনারাই তো কনস্টিটিউশন তৈরি করেছিলেন, অর্থাৎ প্রথমেই 1951 সালেই হচ্ছে এটা, জাস্ট কিছুদিন আগে আমরা অ্যাডপ্ট করেছি, আপনারাই করলেন, আপনারাই ভেঙে দিচ্ছেন। এবার সুপ্রিম কোর্টের কাছে কিন্তু কেসটা গেল। আর সুপ্রিম কোর্ট করলো কি, যে একটা রায় দিল। রায় দিয়ে বলল যে আর্টিকেল 13-এ যেই কথাটা বলা হয়েছে সেটা বলা হয়েছে অর্ডিনারি লয়ের ক্ষেত্রে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়নি। যদি কনফ্লিক্ট হয় দুটোর মধ্যে, আর্টিকেল 368-এর পাওয়ার সবচেয়ে বেশি। চলো, আর্টিকেল 368-এ অ্যামেন্ড করা যাবে, তাহলে অ্যামেন্ড করে দাও, কোনো অসুবিধা নাই। ব্যাস, কী করা যাবে, সরকারের ফেভারে রায় চলে গেল। দেন এরপরে কি হচ্ছে, এরপরে 1964 সালে আবার একই ঘটনা ঘটল। কি ঘটনা? যে এই সেই একই আর্টিকেল 31-এর আবার চেঞ্জ হলো। একই আর্টিকেল নিয়েই কিন্তু ঝামেলা তৈরি হচ্ছে। দেখো, এবার এইখানে যখন আর্টিকেল 31-এ আবার চেঞ্জ হলো, তখন সজ্জন সিং ভার্সেস স্টেট অফ রাজস্থানের কেস চলে আসলো 1964 সালে। সজ্জন সিং আর স্টেট অফ রাজস্থানের কেস আসলো, আবার ওই একই কথা। আশ্চর্য, পার্ট 3-র আর্টিকেল 13-এ বলা হচ্ছে চেঞ্জ করা যাবে না, কেন চেঞ্জ করা হচ্ছে? উত্তর একই। কোর্ট তো একবার উত্তর দিয়েই দিয়েছে, সেই 51 সালে উত্তর দিয়েছে, 64-তেও সেই একই উত্তর দিল যে আমি তো আগেই বলেছি বাবা, এটা তো আর্টিকেল 368 সবার উপরে থাকবে, ও অ্যামেন্ড করতে পারে, অ্যামেন্ড করে দিয়েছে, আমার কিছু দেখার নেই। দেখো কারণটা কি, এই সময় আমাদের যে কনস্টিটিউশন গ্রহণ করা হয় তখন জুডিশিয়ারি কিন্তু আমরা কি জানি, প্রসিডিওর স্টাবলিশড বাই ল, এইটা ফলো করতো, তাই তো? এরপরে আস্তে আস্তে সময়ের চেঞ্জের সাথে কিন্তু সব কিছু চেঞ্জ হচ্ছে, হলো। কারণ যখন বলা হচ্ছে যে 368 হচ্ছে আনলিমিটেড পাওয়ার, তখন এইটাকে বেসিস করে, এইটাকে চ্যালেঞ্জ করে গোলকনাথ কেস আসলো ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1967। আর গোলকনাথের কেসে হলো কি, সুপ্রিম কোর্টে কেসটা হলো এবং একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেল। কীরকম? 64-তে হয়েছিল, এইটা হলো কিন্তু 67-তে। 67-তে রায় আসছে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কেসে। সুপ্রিম কোর্ট তার আগের যে রুলটা ছিল, আগে যে অর্ডারটা দিয়েছিল, সেটাকে ওভার রুল করে দিল। বলে চলো, আগের যে বলেছিল আমি চেঞ্জ করলাম। কি বললেন? বললেন পার্ট 3 নাল অ্যান্ড অ্যাভয়েড। পার্ট 3-কে অ্যাভয়েড করা যাবে না। পার্ট 3 আর্টিকেল 13-এ যেটা বলা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস সব সময় আনচেঞ্জ থাকবে। এতদিন আগে বলা হচ্ছিল যে ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 367-এ সব কিছু, 368-এ সব কিছু চেঞ্জ করা যাবে, কিন্তু এইবার প্রথম সুপ্রিম কোর্ট বলল যে না, চেঞ্জ করা যাবে না। 11 জন জাজের বেঞ্চ বসেছিল। কতজন বললাম? 11 জন।
6:5 রেশিওতে এই জাজমেন্টটা আসে, মানে 6 জনের পক্ষে ছিল, 5 জন এর সহমত পোষণ করেনি। তাহলে 6:5 এই রেশিওতে 11 জন জাজের বেঞ্চটা কিন্তু এই অর্ডারটা দিল। এবার লেগে যাবে সংঘাত, কনফ্লিক্ট লাগবে। কিভাবে কনফ্লিক্ট লাগছে চলো দেখে নিই। এবার আমাদের তখনকার রাজনীতিতে পিএম হিসাবে আসছেন কে? ইন্দিরা গান্ধী ম্যাডাম। দেখো, আমি কখনোই কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে এখানে কথা বলতে আসেনি, কিন্তু বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটা কথা আছে জানো, যে কোনো কিছু খাটনি করে পাওয়া আর কোনো কিছু তার দামটাই আলাদা হয়। আর কেউ যদি এমনি পেয়ে যায় না, তাহলে তার মর্মটা সে কিন্তু বুঝতে পারে না। তো যাই হোক, সেটা আমার বলা উচিত নয়, সেই কথা অ্যাভয়েড করে যাও, যে আমি বলছি না, এটাই ভেবে নাও। কারণ এর পরের ঘটনাগুলো কিন্তু অনেকটা সেরকমই। কী রকম দেখো, এরপরে ইন্দিরা গান্ধী ম্যাডাম যখন আমাদের প্রাইম মিনিস্টার হলেন, তিনি এসে 1971 কি 72-তে, আমার এক্সাক্ট মনে পড়ছে না, 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করলেন। ঠিক আছে, 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে উনি করলেন কি, দুটো আর্টিকেল চেঞ্জ করে দিলেন, আর্টিকেল 13, আর্টিকেল 368। এর আগের গোলকনাথ কেসে রায় এসছিল যে চেঞ্জ করা যাবে না। 13-এ কথা আছে যেহেতু, যে কোনো অবস্থাতে আর্টিকেল 13কে পার্ট 3কে চেঞ্জ করা যাবে না। ম্যাডাম এসে করলেন কি, নিজের ক্ষমতা অর্থাৎ পার্লামেন্টের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য, যেহেতু কংগ্রেস তখন মেজরিটিতে, বুঝতেই পারছো স্বাধীনতার পরে যে গভর্নমেন্ট আসছে মেজরিটিতে, তখন নিজেদের ক্ষমতা, নিজেদের ইচ্ছে মতো শাসন চালানোর জন্য পার্লামেন্টে তৈরি করে দিলেন যে আর্টিকেল 13-এর যে অংশটা আছে যে চেঞ্জ করা যাবে না, সেটাকে সরিয়ে দিলেন। আর কি করলেন, আর্টিকেল 368-এ যোগ করে দিলেন যে কনস্টিটিউশনে যে কোনো জিনিস আমরা অ্যামেন্ড করতে পারবো। বোঝা যাচ্ছে? এবার কি, এই সব কিছু অ্যামেন্ডমেন্ট করলে কি প্রবলেম, সেটাও আমরা আলোচনা করব। তাহলে তুমি ভাবো, জুডিশিয়ারি একটা রায় দিল, সবসময় জুডিশিয়ারি সব কিছুকে বিচার করে রায় দান করে, তাকে নিজেদের স্বার্থের জন্য ওভাররুলড করা হচ্ছে। নিজেরা নিজেদের স্বার্থের জন্য কিন্তু সেটাকে চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের সামনে, মানে ভগবানের দয়াতে বলতে পারো, চলে আসলো কেশবানন্দ ভারতী কেস অ্যান্ড স্টেট অফ কেরালা 1973-তে। এই কেসটা কোথাও যেন আমাদের বিচার ব্যবস্থার হাত, এই কেসটার মাধ্যমে বিচার ব্যবস্থার হাত বহুল পরিমাণে শক্ত হয়ে দাঁড়ালো। কি রায়দান হলো এই কেসে সেটা আমরা দেখে নিই। তখন চিফ জাস্টিস ছিলেন সিকরি। তখন সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচারের কথাটা কিন্তু প্রথম বললেন। দেখো, অলরেডি আর্টিকেল 13 দিয়ে আমার এখন কোনো কাজ হবে না, কারণ আর্টিকেল 13কে অলরেডি চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর্টিকেল 13কে আমি যদি বলি যে ওখানে দেওয়া হয়েছে, তাহলে এই সব কিছু চেঞ্জ করা যাবে না, এই যাবে না, বলতে পারবো না, কারণ আর্টিকেল 13কে তো অলরেডি চেঞ্জ করে দিয়েছে গভর্নমেন্ট, তাই তো। তাহলে তিনি বললেন আর্টিকেল 368 যদি আলটিমেট হয়, যেটা বলা হয়েছে অ্যামেন্ডমেন্টে, তাহলে আর্টিকেল 368 যদি মানে সর্বেসর্বা হয়, তাহলে আমাদের কনস্টিটিউশন রাখার কি দরকার? কনস্টিটিউশন রাখার কি কোনো দরকার আছে? তোমরা বলবা কেন? আমাদের দেশ কি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারত, ইন্ডিয়া, এটা কি একটা দেশ না একটা কনসেপ্ট? এটা একটা কনসেপ্ট, যেটা হচ্ছে এখানকার মানুষরা এরকম সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই জিনিসটা আমাদের কনস্টিটিউশনে অ্যাসিওর করা হয়েছে। কিন্তু যদি সব কিছুই অ্যামেন্ডেবল হয়, তাহলে আমাদের ডেমোক্রেসি শব্দ একদিন দেখবো আমরা কনস্টিটিউশন থেকে সরিয়ে দিয়েছে। ডেমোক্রেসির জায়গায় দেখবো ডিক্টেটরশিপ চলে এসছে। লেখা যেতেই পারে যে কোনো কিছু অ্যামেন্ডেবল।
রিপাবলিকের জায়গায় দেখবো মোনার্চি চলে এসছে। অবশ্যই বংশ পরম্পরায় শাসন, এবং তারপরেও ভারতের ক্ষেত্রে হয়ে গেছে, কিন্তু সেটা মানুষ ভোট দিয়েছে বলে। কিন্তু যদি 368 আলটিমেট হয়, তাহলে তো সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। আমি লিখে দিতে পারি যে আমি অভিষেক দে, ধরো কোনো এক সময় ক্ষমতায় আসলাম, আমি ভারতের প্রাইম মিনিস্টার হলাম, লিখে দিলাম আমার বংশের যতজন হবে তবে ভারতের শাসক, উত্তর কোরিয়ার মতো হয়ে গেল, বা যাই হোক আদার্স যেটা হোক। তাহলে এইভাবে কি সম্ভব আমাদের কনস্টিটিউশনে? একদমই সম্ভব না। আর এই জায়গাটাতে তাহলে কি করে কনস্টিটিউশনকে রক্ষা করা যাবে? তখন 7:6 যা বেসিসে জাজমেন্ট আসলো, মানে 13 জনের মধ্যে 7 জন পক্ষে ছিল, 6 জন বিপক্ষে ছিল। এই রকম জাজদের বেঞ্চ থেকে জাস্টিস সিক্রির বেঞ্চ অর্ডার দিলেন যে বেসিক স্ট্রাকচারের যে আইডিয়া তিনি সেটা প্রোভাইড করলেন। কি প্রোভাইড করছে? যে আমাদের কনস্টিটিউশন কিছু পিলারের উপরে দাঁড়িয়ে আছে, ভারতের যে আইডিয়া সেটা কিছু শক্ত খুঁটির উপর দাঁড়িয়ে আছে, সেইগুলো যদি নড়ে যায় তাহলে কিন্তু আমাদের যে ভারতের যে ছাদ সেটাই থাকবে না, আমাদের কনস্টিটিউশনের যে মাহাত্ম্য সেইটাই থাকবে না। সুতরাং সেইগুলোকে চেঞ্জ করা যাবে না। পরিষ্কার কথা, কেশবানন্দ ভারতী কেসে এটা বলা হলো। তোমরা আইডিয়া করে দেখো যে 1972-এ 24তম অ্যামেন্ডমেন্ট, 1976-এ গিয়ে দেখছি আমরা 42তম অ্যামেন্ডমেন্ট, এবং 42তম অ্যামেন্ডমেন্টে প্রচুর জিনিস চেঞ্জ করা হয়ে গেল। তাহলে একজন শাসক প্রাইম মিনিস্টারের আমলে কত কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, কতবার আমাদের এমার্জেন্সি সিচুয়েশান এসেছে, প্রেসিডেন্সিয়াল রুল লাগু হয়েছে বিভিন্ন স্টেটে। সুতরাং সময়টা কিভাবে গেছে তোমরা কিন্তু নিজেরা কল্পনা করতে পারো যে আমাদের কনস্টিটিউশনকে নিয়ে নিজেদের স্বার্থে কতটা খেলা হয়েছে। ঠিক আছে, চলো এই ব্যাপারে আর বেশি কথা নয়। তারপরে আমরা দেখব এখানে কিন্তু শেষ হয়নি, এর পরেও কি ঘটনাটা ঘটলো। আমাদের যখন কেশবানন্দ ভারতীর জাজমেন্ট আসলো কেসে সিক্রি সাহেব বলে দিলেন যে এই ব্যাপার, এটা বেসিক স্ট্রাকচারটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হলো। তারপরে কি ঘটনা ঘটলো সেটা আমরা দেখব, কারণ সরকার তো দমে যাওয়ার পাত্র নয়। অবশ্যই পিএম এর কথা বলছি আমি, তিনি তো দমে যাওয়ার মানে মহিলা নন, বা তিনি তো দমে যাওয়ার লোক নন। তাহলে তিনি কি করলেন এবার আমরা কিন্তু দেখব। এরপরে চলে আসছে আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 39, 39তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল 1975 সালে। এবার কি বলা হচ্ছে, আর্টিকেল 329-এ বলা হচ্ছে স্পিকার অথবা পিএম, এটা ইন্ট্রোডিউস হলো, স্পিকার বা পিএমের যে নির্বাচন প্রক্রিয়া সেইটাতে যদি যেই কোনো প্রবলেম হয় তাহলে সেটা পার্লামেন্টেই ঠিক করে নেওয়া হবে। এখানে কোর্টে কেউ, যে কোনো লোক কোর্টে যেতে পারবে না, এটা এখানে বসে ঠিক করা হবে। তার মানে দেখো নিজেদের গদি বাঁচানোর কত চেষ্টা, কারণ সেই সময় কিন্তু জনতা দলের উত্থান হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি কিন্তু সরগরম হয়ে গেছে। সুতরাং নিজেরা যেভাবে হোক নিজেদের ভাবে আখের গুছানোর জন্য এই জিনিসগুলো তৈরি হচ্ছে। কিন্তু কিন্তু ন্যায়ের প্রতীক, নিষ্ঠার প্রতীক আমরা আমাদের জুডিশিয়ারিকে কিন্তু জানি। এবার করা হচ্ছে ইন্দিরা নেহেরু গান্ধী ভার্সেস রাজনারায়ণ কেস 1975, সুপ্রিম কোর্টে গেল, এবং সুপ্রিম কোর্ট সোজাসুজি করে দিল, অর্ডার দিয়ে দিল যে জুডিশিয়ারিকে আপনি টাচ করতে পারবেন না। জুডিশিয়ারিকে আপনি কখনোই, মানে পাতি বলে উংলি বলে না, উংলি করতে পারবেন না। কারণ জুডিশিয়ারি একটা স্বাধীন জায়গা, এবং এইটা ন্যায় সবাই এখান থেকে পাবে। আপনি কোনো খারাপ একটা ইস্যু দিয়ে যদি আপনার ক্ষমতা দখল করে নেন, সেটাকে জুডিশিয়ারি রিভিউ করতেই পারে। আস্তে আস্তে আমরা কিন্তু কনস্টিটিউশনাল যে আমাদের জুডিশিয়ারি ভিউ ছিল, প্রসিডিওর স্টাবলিশড বাই ল, সেটা থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি। ঠিক আছে, এবার সুপ্রিম কোর্ট বলছে আপনি এটা করতে পারেন না, কারণ জুডিশিয়ারি বেসিক স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে রয়েছে। বেসিক স্ট্রাকচারের একটা পার্ট কিন্তু জুডিশিয়ারি, আপনি এটাকে করতে পারেন না, সুতরাং এটা সরান।
এই আর্টিকেল চলবে না, অ্যামেন্ডমেন্ট করেছেন আবার এটাকে ভাগিয়ে দেন, এটা কিন্তু মানা যাবে না। তারপরে চলে আসছে সবচেয়ে বড় ঘটনা, 42nd অ্যামেন্ডমেন্ট 1976, এবং এখানকার সেকশন 4 আর 55-এ বলা হচ্ছে এনি অ্যামেন্ডমেন্ট শ্যাল নট বি চ্যালেঞ্জড ইন কোর্ট। আগে তো শুধু একটা আর্টিকেল কথা বলা ছিল যে প্রধানমন্ত্রী আর স্পিকারের নির্বাচন পদ্ধতি, এবার বলছে কোনো অ্যামেন্ডমেন্টকেই কোর্টে মানে কোর্টে যাওয়া যাবে না, কোনো অ্যামেন্ডমেন্টকে নিয়েই কোর্টে কোনো কথা বলা যাবে না। যা বাবা, তাহলে আবার একই কথা, তাহলে কি এটা ডিক্টেটরশিপ চলছে নাকি, যে কোনো কিছুই কোর্টে যাবে না, যা করবেন আপনারা করবেন? এখানে বায়ু চন্দ্রচূড় তখনকার যিনি চিফ জাস্টিস ছিলেন তিনি একটা খুব বোল্ড স্টেটমেন্ট দিলেন। কি স্টেটমেন্ট দিলেন? এভরিথিং ইন ইন্ডিয়া আন্ডার জুডিশিয়াল রিভিউ। ভারতের মধ্যে যা কিছু হবে সেইটা জুডিশিয়াল রিভিউয়ের আন্ডারে হবে। সব কিছু, সে একজন ভিক্ষুকের ভিক্ষার নিয়েও যদি কোনো প্রবলেম হয়, আর যদি অনিল আম্বানি বা মুকেশ আম্বানির বা বিজয় মালিয়ার হাজার হাজার কোটি টাকার ফ্রড হয়, মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত টোটালটা জুডিশিয়ালি রিভিউয়ের মধ্যে কিন্তু হবে। এইটা বলে দিলেন কে? আমাদের তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দেখো ক্ষমতার কতটা মানে মানুষের আসক্তি থাকে। অবশ্যই ক্ষমতা আমি পেলে আমিও চাইবো যে আমি সারা জীবন এই ক্ষমতায় থাকি, যে এমন জায়গায় জুডিশিয়ারিকে আঘাত করা হচ্ছে যেখানে ডেমোক্রেসিকেই রাখা হচ্ছে না। তাহলে আমাদের যেটা তোমার বেসিক স্ট্রাকচার, সেইখানে কোথাও যেন জুডিশিয়ারি একটা স্টাবলিশড করে দিল যে এই জায়গা রয়েছে যেইখানে চেঞ্জ করা যাবে না। বাকি আপনি করেন, আপনার প্রশাসন চালাতে গেলে যা যা দরকার আপনি করেন, কিন্তু যেগুলো বেসিক জায়গা সেইগুলো কিন্তু করা যাবে না। আর এই বেসিক জায়গাগুলো করা যাবে না বলেই কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট এত উঠে পড়ে লাগছিল। তার মানে তারা কি চাইছিল? বেসিক জায়গাটাকেই চেঞ্জ করতে। প্রশ্ন কিন্তু তোমাদের উদ্দেশ্যে থাকলো, কমেন্ট করে জানাবে যে তারা অ্যাকচুয়ালি কি চাইছিল বলে তোমার মনে হয়। না হলে এত ঝামেলা কেন? কিছু তো বেসিক স্ট্রাকচার, কোনো তো আইন কানুন এনে তো চেঞ্জ করতেই পারো। এবার কনস্টিটিউশনের বেসিক জায়গাগুলোকে চেঞ্জ করলে তো কনস্টিটিউশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে তোমরা কি সেটা চেঞ্জ করতে চাইছো? চলো এবার আমরা দেখে নিই আমাদের বেসিক স্ট্রাকচারে কি কি রয়েছে। দেখো, প্রথমে যখন কেশবানন্দ ভারতী কেসে যখন রুলটা আসলো, তখন কিন্তু তখন বলা হলো যে তোমার এইটা জাজ টু জাজ ভেরি করবে যে কোনটা বেসিক স্ট্রাকচারের আন্ডারে, বেসিক স্ট্রাকচারের আন্ডারে না, কেস টু কেস তারা ডিসাইড করবে। কিন্তু পরবর্তীকালে এইটা একটা লিস্ট বানানো হলো, যেটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি দেখে দেখেই বলে দিচ্ছি তোমাদের। কি আছে? সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, sovereign democratic and republic nature of the Indian polity, secular character of the constitution, separation of power between legislature and executive and judiciary, federal character of the constitution, unity and integrity of the nation, welfare state, judiciary review দিয়ে দিয়েছে দেখো, freedom and dignity of the individual, parliamentary system, rule of the law, harmony and balance between fundamental rights and directive principle of equality, free and fair election, independence of judiciary, limited power of parliament to amend the constitution, effective access of justice, principle of reasonableness, power of the Supreme Court under Article 32, 136, 141 and 142, এইগুলোকে কোনোভাবে কিন্তু চেঞ্জ করা যাবে না। বোঝা যাচ্ছে যে কোথায় দাঁড়িয়ে আমরা বেসিক স্ট্রাকচারটাকে নিয়ে আসতে পারলাম। গভর্নমেন্ট কি চাইতো, সুপ্রিম কোর্ট কি চাইতো, সেটা থেকে বেসিক স্ট্রাকচারটা
আশা হলো। একটা ক্রিটিসিজম আছে এখানে, বইয়ের মধ্যে যদিও এগুলো নেই, তোমাদের জেনে রাখা ভালো, যে পার্লামেন্ট নিজের সর্বেসর্বা হতে চাইছিল, তার জন্য অ্যামেন্ডমেন্টগুলো আনছিল এবং বিভিন্ন বেসিক স্ট্রাকচারের যে জিনিসগুলো সেইগুলোকে ওভারলুক করে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু যখন এইটা হলো না, তখন কোথাও মনে হচ্ছে না জুডিশিয়ারি নিজের প্রভাব প্রতিপত্তি বেশি খাটাতে শুরু করলো। ঠিক, এইটা কিন্তু একটা ক্রিটিসিজম, কারণ জুডিশিয়ারির হাতে কিন্তু অনেকটা পাওয়ার চলে গেছে। প্রসিডিওর স্টাবলিশড বাই ল থেকে আমরা এখন ডিউ প্রসেস অফ লয়ের দিকে অনেকটা এগিয়ে গেছি। কিন্তু এইটাও মাথায় রাখবা, প্রথমে যখন আমাদের কেশবানন্দ ভারতী কেসে জাজমেন্ট আসলো বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে, তখন কিন্তু বেসিক স্ট্রাকচারগুলোকে ফিক্সড করা ছিল না, এগুলো বেসিক স্ট্রাকচার। কিন্তু মিনার্ভা মিল কেস অর্থাৎ 1980-তে মিনার্ভা কেসে যখন বায়ু চন্দ্রচূড় স্যার অর্ডারগুলো দিলেন, তারপরে কিন্তু এইগুলো লিস্টেড করা হলো যে এইগুলোতে হাত দিলে তবেই সুপ্রিম কোর্ট বা কোর্ট কথা বলবে। আদার্স যে আর্টিকেলগুলো আছে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তোমরা করতে পারো, সেটা কিন্তু আমাদের দেখার ব্যাপার নেই। আশা করি তোমাদের ভালো লাগলো, তোমরা অনেক কিছু জানতে পারলে। আজকে পড়া এখানেই শেষ। এরপরে আমরা বইয়ের পার্ট 2টাকে শুরু করব, অর্থাৎ গভর্নমেন্টের যে সিস্টেমটা চলে আমাদের, যেরকম ধরো পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম, এইগুলো কিন্তু আমরা এরপরে চ্যাপ্টার ওয়াইজ পড়ব। তাহলে আজকে এখানেই। তবে যাওয়ার আগে কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবে, আর বইয়ের পড়ার সাথে সাথে কিন্তু নিজেরাও পড়বে। আমি কিন্তু ডিটেলস হিস্ট্রি দিয়ে বললাম, কারণ এখান থেকে ভিতর থেকে কিন্তু কোশ্চিন আসতে পারে। সুতরাং আজকের মতো এখানেই থাকি। অবশ্যই ভিডিওর সাথে সাথে নিজের বই খুলে কিন্তু পড়াটা করবে। নমস্কার।